আমরা এখন কার্বোহাইড্রেটস নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড, তাই তো? এক ধরনের অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড যেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। এবার এই কার্বোহাইড্রেট জিনিসটা তৈরি হয় কি নিয়ে? এই কার্বোহাইড্রেট তৈরি হয় কয়েকটা ইউনিট স্ট্রাকচার একসাথে জুড়ে জুড়ে তৈরি হয়। এই যে এক একটা ইউনিট স্ট্রাকচার, এগুলো হচ্ছে এক একটা ইউনিট স্ট্রাকচার। এরকম ইউনিট স্ট্রাকচার জুড়ে 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 একটা বড় মলিকিউল তৈরি হয় যেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে? এবার ইউনিট স্ট্রাকচার মানে কি? আমি যদি একটা মালার উদাহরণ নিই, মালা, ফুলের মালার উদাহরণ নিই, এই মালাটার ইউনিট স্ট্রাকচারগুলো কি? এক একটা ফুল, এই ফুলগুলো জুড়তে 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 একটা লম্বা একটা চেন তৈরি হয়েছে, একটা লম্বা স্ট্রাকচার তৈরি হয়েছে। ঠিক সেরকম কার্বোহাইড্রেট তৈরি হওয়ার জন্য কার্বোহাইড্রেট একটা বড় মলিকিউল, যার জন্য এটাকে ম্যাক্রো মলিকিউল বলা হয়। ম্যাক্রো মানে বড়, যেগুলো কি হয়েছে কয়েকটা ইউনিট স্ট্রাকচার জুড়ে জুড়ে তৈরি হয়েছে। এই এক একটা ইউনিট স্ট্রাকচারকে বলা হয় মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড। তার মানে এটা একটা মনোস্যাকারাইড, 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 এরকম অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে জুড়ে জুড়ে একটা বড় মলিকিউল তৈরি হয়েছে যেটাকে বলা হয় কার্বোহাইড্রেট। ঠিক আছে? এই কার্বোহাইড্রেটটা অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড আমরা বুঝে গেছি। এবার কি কি নিয়ে এই কার্বোহাইড্রেট তৈরি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটে জিনিস নিয়ে হচ্ছে এই কার্বোহাইড্রেটের মলিকিউলটা তৈরি। কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, এই হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও আমরা যদি দেখি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সবসময় সেই রেশিওটা হচ্ছে 2:1। তার মানে অক্সিজেন যতগুলো থাকবে ঠিক তার ডবল থাকবে হচ্ছে হাইড্রোজেন। যদি আমি এই এক একটা মনোস্যাকারাইডকে আমি যদি দেখি, ঠিক আছে, মনোস্যাকারাইডের অনেক উদাহরণ হয়, আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করবো, যেমন গ্লুকোজ, ফ্রাক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের জেনারেল কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H12O6। C6H12O6 এগুলো হচ্ছে মনোস্যাকারাইডস। আমি পরে বুঝিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা জিনিস কি। এটা হচ্ছে মনোস্যাকারাইডের জেনারেল ফর্মুলা, সেটা গ্লুকোজ হোক বা ফ্রাক্টোজ হোক বা গ্যালাক্টোজ হোক। এখানে আমরা অক্সিজেন কটা আছে দেখছি? 6টা। হাইড্রোজেন কটা আছে? 12টা। অক্সিজেন 6টা, হাইড্রোজেন 12টা। তার মানে এর রেশিওটা কি হলো? 12:6। তার মানে কি বলতে পারি? 2:1, তাই তো? মানে যটা অক্সিজেন ঠিক তার ডবল হবে হাইড্রোজেন। এটা গেল মনোস্যাকারাইড। এবার যদি এই দুখানা মনোস্যাকারাইড জুড়ে যদি একটা চেন তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড। মনো মানে একটা, সেই জন্য এক একটা ইউনিটকে আমরা কি বলছিলাম? মনোস্যাকারাইড। এরকম যদি দুখানা মনোস্যাকারাইড জুড়ে থাকে এরকম, তখন সেটাকে বলা হয় ডাইস্যাকারাইড। এটাকে বলা হয় ডাই কথার মানে কি? ডাই মানে দুই। এবার এরকম ডাইস্যাকারাইডের উদাহরণ যদি বলতে হয়, সেটা হচ্ছে সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। এই ডাইস্যাকারাইড, সুক্রোজ হোক বা মল্টোজ হোক বা ল্যাকটোজ হোক, তার জেনারেল কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C12H22O11। C12H22O11 এটা হচ্ছে ডাইস্যাকারাইডের জেনারেল ফর্মুলা। এখানেও দেখো হাইড্রোজেন কটা রয়েছে? 22টা। অক্সিজেন কটা রয়েছে? 11টা। তার মানে 22:11, তাই তো? তার মানে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত হবে? 2:1। 11×2=22। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? যতগুলো অক্সিজেন থাকবে তার ঠিক ডবল হচ্ছে হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা দেখলাম 2:1 এ রয়েছে হাইড্রোজেন ইস টু অক্সিজেন। আমরা ডাইস্যাকারাইডের ক্ষেত্রে দেখলাম 2:1 এ রয়েছে হাইড্রোজেন ইস টু অক্সিজেন, তাই তো? মানে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা হবে 2:1। এবার যখন আমরা অনেকগুলো এরকম মনোস্যাকারাইড জুড়ে একটা লম্বা চেন পাবো, সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। পলি কথার মানে হচ্ছে অনেক, পলি কথার মানে অনেক। তার মানে এটা আমি কি এঁকেছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম একটা লম্বা চেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের যদি উদাহরণ দিতে হয়, এগুলো কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। পলিস্যাকারাইডের মধ্যে আমরা প্রত্যেকটা উদাহরণ নিয়ে পরে আলোচনা করবো, এখন নামগুলো জেনে রাখো। যেমন স্টার্চ, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ, এগুলো কি? এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। গ্লাইকোজেন, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। এবার স্টার্চ আর সেলুলোজ আমরা যদি দেখি, স্টার্চ আর সেলুলোজের জেনারেল কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H10O5। C6H10O5N। ঠিক আছে? এবার N হচ্ছে কতগুলো ইউনিট, এরকম ইউনিট রিপিট হচ্ছে তার উপরে। এখানেও দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের আমি যদি রেশিও দেখি, 5 এর ডবল হচ্ছে 10,
তার মানে রেশিওটা কত হলো 2:1। ঠিক আছে, এই স্টার্চ আর সেলুলোজের ক্ষেত্রে এই স্টার্চ আর সেলুলোজের জেনারেল কেমিক্যাল ফর্মুলা কিন্তু এক। আবার আমরা যদি গ্লাইকোজেন দেখি সেক্ষেত্রে হবে 24 মানে 24 42 21 মানে 24 42 21। এটা কি 24 হচ্ছে C, 42 হচ্ছে H আর অক্সিজেন হচ্ছে 21 মানে C24 H42 O21। এবার 21 এর ডবল দেখো 42, তাই তো? তার মানে কি হলো এখানে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত হলো 2:1। তার মানে আমরা পলিস্যাকারাইডই বলি বা আমরা ডাইস্যাকারাইডই বলি বা আমরা মনোস্যাকারাইডই বলি, এর প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি দেখছি হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও হবে 2:1। তাহলে এতক্ষণ আমরা একটা জিনিস বুঝলাম, এখন এত নাম মনে রাখার দরকার নেই। এতগুলো কথা আমি কেন বললাম? এতগুলো কথা আমি একটা জিনিস বোঝানোর জন্য বললাম যে কার্বোহাইড্রেট তৈরি হয় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে, যেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও হবে 2:1। ঠিক আছে, এবার অনেক বইতে তোমরা পাবে লেখা রয়েছে যে কার্বোহাইড্রেটস হচ্ছে এমন এক ধরনের অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড যেখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও হচ্ছে 1:2:1। কিন্তু এই কথাটা কিন্তু সবসময় ঠিক না। এটা অ্যাপ্লিকেবল একমাত্র মনোস্যাকারাইডস এর ক্ষেত্রে। মনোস্যাকারাইড যেটা দেখলাম যার জেনারেল কেমিক্যাল ফর্মুলা কি বলেছি C6H12O6, তার ক্ষেত্রে হচ্ছে দেখো 6-12-6, তার মানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত 1:2:1। কিন্তু আমি যদি ডাইস্যাকারাইড দেখি, ডাইস্যাকারাইডের জেনারেল কেমিক্যাল ফর্মুলা আমি কি বলেছিলাম C12H22O11 C12H22O11। এক্ষেত্রে কিন্তু আমার কখনোই 1:2:1 কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন না। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড যার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও সবসময় 2:1 থাকবে। আমরা কখনোই বলবো না যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও সবসময় 1:2:1। এই 1:2:1 কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এই যে রেশিওটা সবসময় 1:2:1 কখন হবে? একমাত্র মনোস্যাকারাইডস এর ক্ষেত্রে, মানে যেখানে আমি একটা ইউনিট স্ট্রাকচার নিয়ে কথা বলছি তার ক্ষেত্রেই খালি হবে, অন্য কারোর ক্ষেত্রে হবে না। এই অবধি বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে আমি যদি ছোট করে ব্রিফ করি তাহলে আমি কি বলবো? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড যেটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, যেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও সবসময় 2:1 হবে। এইটা আমি বললেই আমার কার্বোহাইড্রেট কি আমি বোঝাতে পারলাম। এবার এই কার্বোহাইড্রেট হচ্ছে প্রিন্সিপাল এনার্জি সোর্স ইন দ্য বডি। আমাদের শরীরে যে এনার্জি দেয় তার প্রিন্সিপাল সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। কারণ 1 মোল যদি আমরা গ্লুকোজ আমরা দেখি, এই 1 মোল গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি অফ এনার্জি রিলিজ হয়। 1 মোল অফ গ্লুকোজ রিলিজেস, হাতের লেখা বোঝা যাচ্ছে, 686 কিলো ক্যালোরি অফ এনার্জি, 686 কিলো ক্যালোরি অফ এনার্জি। তার মানে কি? তার মানে আমরা কার্বোহাইড্রেটকে বলতে পারি কার্বোহাইড্রেট ইজ দ্য প্রিন্সিপাল এনার্জি সোর্স ইন দ্য বডি, তাই তো? আচ্ছা, এই অবধি আমরা মোটামুটি বুঝলাম। এবার এই কার্বোহাইড্রেট হচ্ছে ম্যাক্রো মলিকিউল। ম্যাক্রো কথার মানে কি? বড় মলিকিউল। কেন বড় মলিকিউল? কারণ এখানে অনেকগুলো ছোট 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 তার ইউনিট স্ট্রাকচার জুড়ে 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 একটা বড় মলিকিউল তৈরি করেছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এবার এই যে এক একটা ইউনিট স্ট্রাকচার, এই এক একটা ইউনিট স্ট্রাকচারকে কি বলা হয়? আমি কি বলেছি? মনোস্যাকারাইড। এবার যদি এরকম দুখানা ইউনিট স্ট্রাকচার জুড়ে থাকে সেটা কি কার্বোহাইড্রেট না? অবশ্যই কার্বোহাইড্রেট, কিন্তু এখানে দুখানা কি জুড়ে রয়েছে? ইউনিট স্ট্রাকচার, অর্থাৎ দুখানা মনোস্যাকারাইড জুড়ে রয়েছে। তাই এটার নাম কি হবে? এটার নাম হবে ডাইস্যাকারাইড। ঠিক আছে, যদি একটা থাকে সেটাও কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইডও কার্বোহাইড্রেট, কিন্তু যেখানে তার একটা ইউনিট স্ট্রাকচার আছে তাহলে এটা কি? এটা হচ্ছে মনোস্যাকারাইড। মোনো, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম ইউনিট স্ট্রাকচারগুলো মনোস্যাকারাইডগুলো 3 থেকে 10 খানা জুড়ে থাকে, ধরো 3টে, 4টে, ঠিক আছে, 5টা, বা এরকম করে বাড়তে বাড়তে হয়তো 10 খানা, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 3 থেকে 10 খানা যদি এরকম আমরা দেখি মনোস্যাকারাইড জুড়ে কোনো একটা চেন তৈরি করেছে, একটা ছোট চেন, একটা শর্টার চেন তৈরি করেছে, এটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। এটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। কেন? কারণ এই চেনটা কি? এই চেনটা হচ্ছে ছোট চেন, শর্ট চেন, এটা হচ্ছে শর্ট চেন। কিন্তু যদি
চেনটা যদি 10টার বেশি মনোস্যাকারাইড জুড়ে জুড়ে যদি চেনটা হয়ে যায়, মানে একটা লম্বা চেন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে চলতে চলতে মানে আরো চলছে, এরকম একটা লম্বা চেন, এরকম একটা লম্বা চেন তৈরি হয়েছে যেখানে মোর দেন 10 মনোস্যাকারাইড জুড়ে এই চেনটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, ঠিক আছে। এখানে কতগুলো রয়েছে এরকম ইউনিট স্ট্রাকচার? মোর দেন 10, মোর দেন 10। তার মানে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট হচ্ছে একটা বড় মলিকিউল যেটা তৈরি হয়েছে কি একটা লম্বা চেন তৈরি হয়েছে কি দিয়ে, এক একটা ইউনিট স্ট্রাকচার জুড়ে 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 এই এক একটা ইউনিট স্ট্রাকচারকে বলা হয় মনোস্যাকারাইড। এরকম যদি মনোস্যাকারাইড দুখানা জুড়ে থাকে সেটাকে বলা হয় ডাইস্যাকারাইড। এরকম যদি মানে মনোস্যাকারাইড 3 থেকে 10 খানা অব্দি জুড়ে একটা ছোট চেন তৈরি করে সেটাকে বলা হয় অলিগোস্যাকারাইড, শর্ট চেন। আর এরকম যদি মনোস্যাকারাইড 10টার বেশি জুড়ে গিয়ে তৈরি হয়, একটা লম্বা চেন তৈরি হয়, সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডটা কি ম্যাক্রো মলিকিউল, বড় মলিকিউল। এই অবধি আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার এই যে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের উদাহরণ আমি কি দিয়েছিলাম? গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ। আমি এটা মুছছি কারণ এখানে বেশি লিখলে বোর্ডটা এত অপরিষ্কার হয়ে যাবে, বোঝা যাবে না। প্রথমে মনোস্যাকারাইড, এই একখানা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদাহরণ কি দিয়েছিলাম? গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ, এই তিনটেই হচ্ছে মনোস্যাকারাইড। যার জেনারেল কেমিক্যাল ফর্মুলা কি? C6H12O6, C6H12O6, ঠিক আছে। এই তিনটে হচ্ছে মনোস্যাকারাইড। এবার আমরা যদি ডাইস্যাকারাইড দেখি, ডাইস্যাকারাইডের উদাহরণ আমি কি বলেছিলাম? সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। ডাইস্যাকারাইডের উদাহরণ কি বলেছিলাম? সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ, ঠিক আছে। এবার মনোস্যাকারাইড মানে তো একটা ইউনিট স্ট্রাকচার আমরা বুঝে গেলাম। ডাইস্যাকারাইড মানে দুখানা ইউনিট স্ট্রাকচার, দুখানা মনোস্যাকারাইড জুড়ে যে চেনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে সুক্রোজের মধ্যে নিশ্চয়ই দুখানা মনোস্যাকারাইড জুড়ে এই সুক্রোজ তৈরি হয়েছে। দুটো মনোস্যাকারাইড কি? একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রাক্টোজ। তাহলে সুক্রোজ তৈরি হচ্ছে কি দিয়ে? একটা গ্লুকোজ এবং তার সঙ্গে একটা ফ্রাক্টোজ। এই একটা গ্লুকোজ এবং একটা ফ্রাক্টোজ জুড়ে একটা সুক্রোজ তৈরি হয়েছে, মানে একটা গ্লুকোজ একটা ফ্রাক্টোজ দিয়ে একটা সুক্রোজ তৈরি হয়েছে। বোঝাতে পারলাম কেন এটাকে ডাইস্যাকারাইড বলা হচ্ছে। সিমিলারলি আমি যদি মল্টোজ দেখি, মল্টোজ দেখবো দুখানা গ্লুকোজ জুড়ে তৈরি হয়েছে। তার মানে মল্টোজের মধ্যে আমরা কি দেখবো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুখানা গ্লুকোজ, মানে এটাও একটা গ্লুকোজ এটাও একটা গ্লুকোজ, এরকম দুখানা গ্লুকোজ জুড়ে কি তৈরি হয়েছে? মল্টোজ তৈরি হয়েছে। আর আমরা যদি ল্যাকটোজ দেখি, এটাও ডাইস্যাকারাইড, তার মানে এখানেও নিশ্চয়ই দুখানা এরকম মনোস্যাকারাইড জুড়েই ল্যাকটোজ তৈরি হয়েছে। ল্যাকটোজের ক্ষেত্রে কি দেখবো? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, একটা গ্লুকোজ এবং একটা গ্যালাক্টোজ, এরা দুজনে মিলে একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ নিয়ে একটা ল্যাকটোজ তৈরি হয়েছে। বোঝাতে পারলাম ডাইস্যাকারাইডের কনসেপ্ট। এই ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আমরা জেনারেল কেমিক্যাল ফর্মুলা কি বলেছিলাম? C12H22O11, C12H22O11। তাহলে এই অবধিও দেখো, এখানেও দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত হচ্ছে? 2:1, তাই তো। আমরা মনোস্যাকারাইডের ক্ষেত্রেও কি দেখছিলাম? হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত? 2:1। বোঝাতে পারছি? এই যে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড, এই দুটোকে একসাথে বলা হয় সিম্পল কার্বোহাইড্রেট। এই দুজনে হচ্ছে মনোস্যাকারাইড ও সিম্পল কার্বোহাইড্রেট, ডাইস্যাকারাইড ও সিম্পল কার্বোহাইড্রেট। এটাকে আমরা চলতি ভাষায় কি বলি? এই দুটোকে আমরা সুগার বলি, সুগার, ঠিক আছে। এই দুটো কি? এই দুটো হচ্ছে সুগার,
ঠিক আছে, মানে মোনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড দুজনেই সুগার, কিন্তু আমাদের শরীর কিন্তু কোনোভাবেই ডাইস্যাকারাইডকে অ্যাবজর্ব করতে পারবে না। এই ডাইস্যাকারাইডকে ভেঙে তাকে মোনোস্যাকারাইড অবধি আসতে হবে। এই মোনোস্যাকারাইড ফর্মই কিন্তু আমাদের শরীর একমাত্র অ্যাবজর্ব করতে পারে, এটা মাথায় রাখতে হবে। যদিও ডাইস্যাকারাইডও সুগার, মোনোস্যাকারাইডও সুগার, কিন্তু আমাদের শরীর শুধুমাত্র মোনোস্যাকারাইডকে অ্যাবজর্ব করতে পারে। তার মানে আমরা যখন কার্বোহাইড্রেট কনজিউম করছি, একটা লম্বা চেন কনজিউম করছি, আমাদের শরীর এটাকে কোনোভাবে অ্যাবজর্ব করতে পারবে না। এই চেনটাকে ছোট ছোট টুকরোয় ভাঙতে হবে। যতক্ষণ না ছোট টুকরোয় তাকে মোনোস্যাকারাইড অবধি নিয়ে আসা আছে, মানে ইন্ডিভিজুয়াল তার ইউনিট স্ট্রাকচারকে আলাদা করে দেওয়া হচ্ছে, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে ওটা অ্যাবজর্ব হবে না। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট তখনই অ্যাবজর্ব করতে পারবো যখন আমি সেটাকে ইউনিট স্ট্রাকচারে ভেঙে দিতে পারবো। বোঝাতে পারছি? মানে ডাইস্যাকারাইড এত ছোট করে ভেঙে দিলেও কিন্তু সেটা অ্যাবজর্ব হতে পারবে না। মানে যেখানে দুখানা মোনোস্যাকারাইড জুড়ে রয়েছে, এত লম্বা চেনটাকে আমি যদি এরকম করে ভেঙে দিই, দুটো 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 এরকম চেনে ভেঙে দিই ডাইস্যাকারাইডে, তাও আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না। অ্যাবজর্ব একমাত্র করতে পারবে যদি আমি মোনোস্যাকারাইড অবধি তাকে নিয়ে আসতে পারি। বোঝা গেল এই অবধি? এবার কেন এদেরকে আমরা সুগার বলছি, এই সিম্পল কার্বোহাইড্রেট কেন বলছি, সুগার কেন বলছি? কারণ এরা সলিউবল ইন ওয়াটার। সলিউবল ইন ওয়াটার এক নম্বর। আর দু নম্বর কি? দু নম্বর হচ্ছে এদের টেস্ট কি? এদের টেস্ট হচ্ছে সুইট। ঠিক আছে, তার মানে ডাইস্যাকারাইড এবং মোনোস্যাকারাইড দুজনেই মিষ্টি খেতে এবং দুজনেই সলিউবল ইন ওয়াটার। এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটস। কিন্তু যদি আমরা বড় কার্বোহাইড্রেট দেখি, বড় কার্বোহাইড্রেট মানে যেগুলোকে আমরা পলিস্যাকারাইড বলছি, পলিস্যাকারাইড কিন্তু না তো সলিউবল ইন ওয়াটার আর না তো তাদের খেতেও মিষ্টি। দে আর নট সুইট, দে আর নট সলিউবল ইন ওয়াটার। বোঝাতে পারলাম? তাহলে মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড আমার কাছে পরিষ্কার হলো। এবার আমরা পলিস্যাকারাইডের কনসেপ্টে আসি, মানে যেটা হচ্ছে বড় মলিকুল, ম্যাক্রো মলিকুল, তার কনসেপ্টে আসি। এটা চাইলে তোমরা কিন্তু মানে এই সেশনটা তো রেকর্ড হচ্ছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বললাম। এবার পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। পলি কথার মানে কি বলেছি আমি? পলি মানে হচ্ছে মেনি। তার মানে এখানে আমরা বুঝতে পারছি কি অনেকগুলো মোনোস্যাকারাইড জুড়ে 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 অনেকগুলো মোনোস্যাকারাইড এরকম জুড়ে 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 কি তৈরি হচ্ছে? একটা বড় মলিকুল তৈরি হচ্ছে, একটা লম্বা চেন তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। এবার সেটা কতটা হবে? 10টার থেকে বেশি মোনোস্যাকারাইড জুড়ে সেটা তৈরি হবে, তাই তো? মোর দেন 10, মোর দেন 10, 10টার বেশি। 10টার বেশি যতই বড় হোক সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। 10টার বেশি মোনোস্যাকারাইড জুড়ে যত বড়ই চেন তৈরি করুক সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। মিনিমাম ক্রাইটেরিয়া কি? মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এই চেনটার মধ্যে মানে 10টার বেশি, অ্যাটলিস্ট 10টার বেশি তার মোনোস্যাকারাইড জুড়ে এই চেনটা তৈরি করতে হবে। তাহলে পলিস্যাকারাইডের উদাহরণ আমায় যদি দিতে হয়, আমি উদাহরণ কি দেবো? স্টার্চ। আমরা যখন আলু খাই তার মধ্যে প্রচুর পরিমাণ স্টার্চ থাকে, ঠিক আছে? স্টার্চ, সেলুলোজ। আমরা যখন সেল ওয়াল পড়েছিলাম প্ল্যান্ট সেলের, আমরা কি বলেছিলাম? প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। তাহলে স্টার্চ, সেলুলোজ এগুলো কি? এগুলো হচ্ছে পলিস্যাকারাইডস। এদের স্টার্চ বা সেলুলোজের আমি যদি জেনারেল কেমিক্যাল ফর্মুলা দেখি, আমি কি বলেছি তার জেনারেল কেমিক্যাল ফর্মুলা কি? C6H10O5 হোল N। C6H10O5 হোল N মানে এটা N। এখানে আমরা হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও আমরা কি দেখছি? 2:1, 2:1, তাই তো? হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও হচ্ছে 2:1। C6H10O5 হোল N। N মানে হচ্ছে কতগুলো এরকম রিপিট হচ্ছে। বোঝাতে পারছি? তাহলে এটা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজ। আরেকটা পলিস্যাকারাইডের উদাহরণ আমি কি বলেছিলাম? গ্লাইকোজেন। গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ বুঝলাম, এবার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনের জেনারেল কেমিক্যাল ফর্মুলা কি? C24H42O21। C24H42O21, C24H42O21। এখানেও দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা কি? 2:1, তাই না? যতগুলো অক্সিজেন তার ডবল হচ্ছে হাইড্রোজেন। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখতে হবে। এই যে পলিস্যাকারাইড যেটা বললাম, আমি একটু আগেও বলেছি, আবারও বলছি, এই পলিস্যাকারাইড হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডকে আমি কি বলেছিলাম? সিম্পল কার্বোহাইড্রেট।
কিন্তু এই পলিস্যাকারাইড হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। They are complex carbohydrates. এরা insoluble in water এবং এরা মিষ্টি না। আর তাহলে আচ্ছা লিখে দিচ্ছি, এরা হচ্ছে insoluble in water, জলে এরা গুলবে না এবং এদের টেস্টও মিষ্টি না। They are not sweet in taste, ঠিক আছে? They are insoluble in water and they are not sweet in taste. তাহলে এই অবধি আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার একটা জিনিস জেনে রাখতে হবে, আমাদের শরীর স্টার্চকে ডাইজেস্ট করতে পারে। ডাইজেস্ট করতে পারে মানে স্টার্চকে ছোট 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 তার ইউনিট স্ট্রাকচারে ভেঙে দিতে পারে, মনোস্যাকারাইডে ভেঙে দিতে পারে। কিন্তু আমাদের শরীরে এমন কোনো এনজাইম নেই যারা সেলুলোজকে ভাঙতে পারে। তাহলে আমাদের শরীরে যখন সেলুলোজ ঢুকছে, এই সেলুলোজ কি ফর্মে থাকছে? সেটা তারা ডাইজেস্ট অবস্থায়, তাদের আমাদের ডাইজেশন করতেই পারছে না, মানে তারা ইনডাইজেস্টেড ফর্মে থাকছে। মানে আমাদের শরীর ডোন্ট হ্যাভ এনি সেলুলোজ ডাইজেস্টিভ এনজাইম। সেলুলোজকে ডাইজেস্ট করার মতো এরকম কোনো এনজাইম আমাদের শরীরে নেই, ঠিক আছে? তাহলে এই যে আনডাইজেস্টেড সেলুলোজ যেগুলো রয়েছে, এই আনডাইজেস্টেড সেলুলোজ কি হবে? রাফেজের মতো কাজ করবে। রাফেজ, একটা টার্ম পেলাম, রাফেজ। এই রাফেজ কি করবে? এই যে আনডাইজেস্টেড সেলুলোজ যেটা রয়েছে, এটা রাফেজের মতো কাজ করবে। এরা কি আমাদের শরীর তো কোনোভাবে একে মানে নিতে পারবে না, অ্যাবজর্বও করতে পারবে না। ডাইজেস্ট হলো না মানে কি? তাকে ছোট ছোট টুকরো আমরা ভাঙতে পারলাম না, তার অ্যাবজর্পশন হলো না। এবার এই যখন ইন্টেস্টাইনের মধ্যে ঢুকবে, তখন ইন্টেস্টাইন কি চাইবে? একে বার করে দিতে। এবার আমরা তো হাত ঢুকিয়ে বার করতে পারবো না, ইট ইজ নট পসিবল। বার করার একটাই উপায়, কি হচ্ছে? ইন্টেস্টিনাল মোটিলিটিকে বাড়িয়ে দেবে শরীর। আর যেই ইন্টেস্টিনাল মোটিলিটি বেড়ে যাবে, তখন কি হয়ে যাবে? ওখানে যে মানে যে ওয়েস্ট মেটেরিয়াল যেটা জমে রয়েছে, সেটা তাড়াতাড়ি পাস করে যাবে ইন্টেস্টাইন দিয়ে। আর যখন সেটা তাড়াতাড়ি পাস করে যাবে, তখন কি হবে? জল অ্যাবজর্ব করার টাইমটা কম পাবে। তাহলে ওয়েস্ট মেটেরিয়ালের মধ্যে জলটাও থাকবে, তাই তো? তাহলে যে ফিকাল ম্যাটার যেটা তৈরি হচ্ছে, সেটা অনেক সফট হবে। তাহলে কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে একটা নরম মলকে আমরা ডিফিকেট করতে পারবো। মলটা হার্ড হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না, কনস্টিপেশন আমাদের হবে না। তাহলে এই রাফেজ কি করছে? রাফেজ কনস্টিপেশন থেকে মুক্তি দিতে সাহায্য করছে। কিভাবে? রাফেজ যখন ইন্টেস্টাইনের মধ্যে ঢুকছে, ইন্টেস্টাইন সেটাকে বার করে দিতে চাইছে। কিভাবে বার করে দিতে চাইছে? সে পেরিস্টালসিসটা বাড়িয়ে দিচ্ছে, মানে ইন্টেস্টিনাল মোটিলিটিটা বাড়িয়ে দিচ্ছে। কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এই যে জিনিসটা, এটাকে বাড়িয়ে দিচ্ছে। আর এটাকে বাড়িয়ে দিলে কি হবে? ওই মানে ফিকাল ম্যাটার যেটা তৈরি হচ্ছে, সেটা তাড়াতাড়ি পাস করে যাবে, ওয়েস্ট মেটেরিয়ালটা তাড়াতাড়ি পাস করে যাবে ইন্টেস্টাইন। জল অ্যাবজর্ব করার টাইম কম পাবে, তার থেকে ওই ইন্টেস্টিনাল কন্টেন্ট থেকে জলটা শরীর অ্যাবজর্ব কম করতে পারবে। যত জল অ্যাবজর্ব কম করতে পারবে, তত জল ওই ফিকাল ম্যাটারের মধ্যে থাকবে। ফিকাল ম্যাটারটা নরম নরম থাকবে, যার জন্য যখন ডিফিকেট করা হবে, ওই ফেসিসটা কি থাকবে? সফট হয়ে যাবে, মলটা তখন নরম হয়ে যাবে। তাই কনস্টিপেশনটা মানুষের হবে না। সেই জন্য সেলুলোজ কিসের মতো কাজ করছে? রাফেজের মতো কাজ করছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন, এরা যে ইউনিট স্ট্রাকচারগুলো জুড়ে জুড়ে তৈরি হয়, সেই ইউনিট স্ট্রাকচারটা কি? প্রত্যেকটার ক্ষেত্রে তাদের ইউনিট স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? তার মানে স্টার্চের আমি যদি লম্বা চেনটা দেখি, বড় মলিকুলটা দেখি, তার প্রত্যেকটা ইউনিট স্ট্রাকচার জুড়ে জুড়ে যে বড় চেনটা তৈরি হয়েছে, এক একটা ইউনিট স্ট্রাকচার কি? এক একটা ইউনিট স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ। আমি যদি সেলুলোজ দেখি, যে লম্বা যে চেনটা তৈরি হয়েছে সেলুলোজের, বড় স্ট্রাকচার, ম্যাক্রোমলিকুল, তার এক একটা ইউনিট স্ট্রাকচার কি? এক একটা ইউনিট স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ। আমি যদি গ্লাইকোজেন দেখি, গ্লাইকোজেনের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখবো। এই যে লম্বা যে চেনটা তৈরি হয়েছে, ম্যাক্রোমলিকুল, বড় স্ট্রাকচার, তার এক একটা ইউনিট স্ট্রাকচার কি? গ্লাইকোজেনের ক্ষেত্রে এক একটা ইউনিট স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কি? গ্লুকোজ ওয়ান কাইন্ড অফ মনোস্যাকারাইড, আমরা আলোচনা করে নিয়েছি। তাহলে মোটামুটি আমাদের কাছে কিন্তু কার্বোহাইড্রেটের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা যদি মোটামুটি ভাগ করতে হয়, যে কার্বোহাইড্রেট কত রকমের হয়, আমরা কি বলতে পারি? কার্বোহাইড্রেট প্রধানত দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। একটা টাইপ হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, আর একটা টাইপ হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঠিক আছে? সিম্পল কার্বোহাইড্রেট কি? দে আর সলিউবল ইন ওয়াটার এবং তারা সুইট, সেই জন্য এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা সুগার বলছি।
আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি? কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে সেই সকল কার্বোহাইড্রেট যেগুলো ইনসলিউবল ইন ওয়াটার এবং সেগুলো কিন্তু সুইট না। তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উদাহরণ কি বলতে পারি আমরা? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আর সিম্পল সুগারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি বলেছিলাম দুটো ভাগ? একটা হচ্ছে মোনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড। মোনোস্যাকারাইডও সলিউবল ইন ওয়াটার, ডাইস্যাকারাইডও সলিউবল ইন ওয়াটার। মোনোস্যাকারাইডও খেতে মিষ্টি, ডাইস্যাকারাইডও খেতে মিষ্টি, কিন্তু অ্যাবজর্বেবল ফর্ম কোনটা? আমাদের শরীর কোনটাকে অ্যাবজর্ব করতে পারবে? মোনোস্যাকারাইডকে, মানে সিঙ্গেল ইউনিট স্ট্রাকচার। ডাইস্যাকারাইডকে কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। বোঝাতে পারলাম? এই যে আমরা সুক্রোজ, ডাইস্যাকারাইডের উদাহরণ কি দিয়েছিলাম? সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, তাই তো? সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, ঠিক আছে? এই যে সুক্রোজ, এই সুক্রোজটা কি জানো? এই সুক্রোজটা হচ্ছে আমরা যে চিনি খাই বাড়িতে, চায়ের মধ্যে যে চিনি মেশাই, এই চিনিটা হচ্ছে সুক্রোজ, যেটা সুগার কেন থেকে নেওয়া হয়। বোঝাতে পারলাম? তাহলে আমরা যখন চিনি খাচ্ছি, এই চিনি কিন্তু আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারছে না। এই সুক্রোজ কি দিয়ে তৈরি? গ্লুকোজ এবং ফ্রাক্টোজ, এই দুটো জিনিস দিয়ে সুক্রোজ তৈরি। তার মানে এই সুক্রোজকে নিশ্চয়ই ভাঙতে হবে তার ইউনিট স্ট্রাকচারে। যখন সেটা ভাঙবে গ্লুকোজ এবং ফ্রাক্টোজে, তার মানে সেটা কি তৈরি হয়ে গেল? দুটো আলাদা আলাদা মোনোস্যাকারাইড তৈরি হয়ে গেল, একটা গ্লুকোজ, একটা ফ্রাক্টোজ। এই যখন মোনোস্যাকারাইডে কনভার্ট হয়ে গেল, তখন সেটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যাবজর্ব করতে পারবে। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য অ্যাবজর্বেবল ফর্ম অফ কার্বোহাইড্রেটস, আমি কি বলবো? দ্য অ্যাবজর্বেবল ফর্ম অফ কার্বোহাইড্রেট ইজ মোনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড অ্যাবজর্বেবল ফর্ম না, ছোট কিন্তু অ্যাবজর্বেবল ফর্ম না। পলিস্যাকারাইড কখনোই অ্যাবজর্বেবল ফর্ম না। কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম হচ্ছে মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইডের উদাহরণ কি? গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ, এই যে তিনটে ফর্ম, গ্লুকোজ, ফ্রাক্টোজ এবং গ্যালাক্টোজ, এই ফর্মেই কিন্তু কার্বোহাইড্রেট আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে অ্যাবজর্ব হয়। আশা করি কার্বোহাইড্রেটের কনসেপ্ট আমাদের কাছে মোটামুটি একটু পরিষ্কার হয়ে গেল।